হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা এইখানে ফিনান্সের 4 নম্বর অধ্যায় নিয়ে আলোচনা করব। ফিনান্সের 4 নম্বর অধ্যায় হচ্ছে ভবিষ্যৎ মূল্য, বর্তমান মূল্য, এইগুলা। তো এখানে টপিক 1 লিখেছি আমরা। টপিক 1 মানে ওইখানে কয়েকটা টপিক আছে, যেমন বর্তমান মূল্য নির্ণয় করা লাগে, ভবিষ্যৎ মূল্য নির্ণয় করা লাগে, জমির অঙ্ক আছে, আর আমাদের আর একটা আছে সেটা হলো প্রত্যেকটা বছরে দেয়। যাই হোক, ওটা তেমন গুরুত্বপূর্ণ না। এখানে আমরা লিখেছি টপিক 1। টপিক 1 আমাদের বর্তমান মূল্য নির্ণয়ের জন্য। এখন বর্তমান মূল্য নির্ণয়ের জন্য এইবার যারা 9-এ আছো তাদের কত কত নাম্বার অঙ্কের মধ্যে বর্তমান মূল্য নির্ণয়ের অঙ্ক আছে, সেগুলো আমরা এখানে দেখে নিই। 3 থেকে শুরু করে এখানে যে কয়টা নাম্বার দেওয়া আছে, এই কয়টা নাম্বারের অঙ্ক সবগুলো একই রকম। এখান থেকে তোমরা যদি 2টা অঙ্ক করো অন্তত, তাহলে তোমরা এই সব কয়টা অঙ্কই কি করতে পারবা। এখান থেকে আমরা 2টা অঙ্ক আজকে করাই দিব। যে কোনো র্যান্ডম 2টা আমরা নিব, ওই 2টা অঙ্ক করাই দিব, আর বাকিগুলো তোমরা করবা, ঠিক আছে? আর আমাদের এখানে বাকিগুলা নিজেরা করে নিবা। এখন টপিক 1, টপিক 2 এইভাবে প্রত্যেকটাই কি করতে হবে, এগুলা নোট করে রাখতে হবে। এগুলা কি নোট করে। চলো আজকে তাহলে আমরা ওই 8 নম্বর অঙ্কটা দিয়ে শুরু করি। জনাব রবিউল 10 বছর পর 10 লক্ষ টাকার পাওয়ার আশায় 10 বছর পর 10 লক্ষ টাকা পাওয়ার আশায় ব্যাংক থেকে কিছু টাকা রাখতে চান। রাখতে চান এই রাখতে চান, এটা কি বর্তমান মূল্য বের করার একটা যাই হোক, তারপর আমরা পলাশ ব্যাংক তাকে বার্ষিক 10% হারে মুনাফা প্রদানের প্রস্তাব দেয়, কিন্তু বেলি ব্যাংক তাকে 8.50 হারে মাসিক চক্রবৃদ্ধির প্রস্তাব দেয়। চক্রবৃদ্ধি কথাটা খুবই গুরুত্বপূর্ণ। চক্রবৃদ্ধি কথা নিয়ে আমরা আলোচনা করব, অঙ্কের ভিতরেই আলোচনা করব। এখন গ নম্বরে চলে যাই। গ নম্বরে কি অঙ্কটা চাইছে আমরা সেটা দেখব। গ নম্বরে চাইলো জনাব রবিউল পলাশ ব্যাংকে কত টাকা জমা রাখতে হবে তা নির্ণয় করো। কত টাকা জমা রাখতে হবে এই কথাটা বললে আমরা বর্তমান মূল্য নির্ণয় করি। জমা রাখতে হবে কত টাকা, এটা বললে আমরা কি নির্ণয় করি, বর্তমান মূল্য নির্ণয় করি। আচ্ছা, তো এখানে আমরা একটু দেখি যে কি বলতেছে। তাহলে এখানে 8-এর গ তো দেওয়া আছে, লিখে নাও। দেওয়া আছে, যা যা দেওয়া আছে সেগুলো লিখবো। আমাদের এখন সে পাইতে চায় কত টাকা, সে পাইতে চায় 10 লক্ষ টাকা। তাহলে এটা ভবিষ্যৎ মূল্য, মানে ভবিষ্যতে পাইতে চায় 10 লক্ষ টাকা। তাহলে এখানে আমরা 10 লক্ষ লিখে নিলাম। আচ্ছা, এন এখন কয় বছরে সে পাইতে চায়, এটা 10 বছরে পাইতে চায়। তাহলে এন হইল 10 বছর। এখন এইখানে আমাদের সুদের হার কত দিবে এটা সেটা দেখতে হবে। সুদের হার ওনারা দিচ্ছে 10%। পলাশ ব্যাংক দিচ্ছে কত পার্সেন্ট, 10%। তাহলে এখানে সুদের হার আমরা লিখবো 10% বা 10 ভাগ কত 100, বা আমাদের আসে কত 0.1। এখন আমরা জানি, আমরা ডাইরেক্ট সূত্রটা বসাই দিব। আমরা জানি এটার ভিতরে তাই চক্রবৃদ্ধি বলে নাই, তাই এম নিলাম না। যদি আমাদের চক্রবৃদ্ধি বলতো এম নিতাম। তো আমরা জানি এখানে যেহেতু ভবিষ্যৎ মূল্য দেওয়া আছে, তাই বর্তমান মূল্য নির্ণয় করতে হবে। 1+i ডিভাইডেড এত। তো এখন আমরা এটা করে ফেলবো ইনশাআল্লাহ। তাহলে এফভি কত আছে এখানে আমাদের 10 লাখ বসাই দিলাম আমরা, 10 লাখ। তারপরে 1+i কত আছে আমাদের এখানে 0.1। আর এখানে n মানে n আছে আমাদের কত 10। তো এখন আমাদের কি করতে হবে, এই দুইটা যোগ করব। এই দুইটা যোগ করলে 1.1 হয়, আর এখানে কত হয় 10। এখন তুমি ক্যালকুলেশনটা করলে তোমার চলে আসবে পরে ক্যালকুলেশন যদি তুমি করো 3,85,543.29। এই সংখ্যাটা, পিছের সংখ্যাটা যদি নাও মিলে কোনো সমস্যা নেই। তো মেন কথা কি, তুমি প্রথমে সূত্রটা জানবা, সূত্রের মধ্যে কি আছে। সূত্রের মধ্যে এম নাই, তাহলে এম ছাড়া করবা, আর এম থাকলে এইখানে চলে যাবে আর এখানে চলে যাবে। যাই হোক, তো এরপরে চলে যাই, এই দুইটা যোগ করব এখানে 10 পাওয়ার। তাহলে এটা ক্যালকুলেটর নিয়ে এটা দিয়ে পাওয়ার দেওয়ার পর যত আসবে ওটা দিয়ে এটারে ভাগ করব, তা চলে আসবে কি টাকা। তাহলে গ নাম্বার আমাদের শেষ। এখন ঘ নাম্বার কি বললো, নতুন ব্যাংকে কত টাকা জমা রাখবে, কোন ব্যাংকে টাকা জমা রাখলে জনাব রবিউলের জন্য উত্তম হবে। একটা ব্যাংক তুমি অলরেডি বের করছো, আরো একটা ব্যাংক করলে কি বুঝে যাবে যে তুমি কোনটায় টাকা রাখতে পাও, বা কোনটা উত্তম হবে, বা কোনটায় ভালো হবে। চলো দেখি, আমরা চলে যাই। চলো ঘ নাম্বারটায় আমাদের এই যে বললো। এখন আমরা এখানে লিখে নিব গ হতে পাই পলাশ ব্যাংকে রাখতে হবে। পলাশ ব্যাংকে রাখতে হবে আমাদের। পলাশ ব্যাংকে রাখতে হবে 3,85,000
3,85,554 না 543, ঠিক আছে, টাকার মতো রাখতে হবে। এখন আমরা কোন ব্যাংকের ক্ষেত্রে লিখবো? বেলি ব্যাংক। এখানে বেলি ব্যাংক, এখানে সে পাইতে চাই কত? 10 লক্ষ। ওই একই টাকা রাখলাম আমরা এখানে 10 লক্ষ। এন কয় বছর? 10 বছর বলছে। এইবার সুদের হার আমাদের আয় সমান সমান 8.50 আছে, বা আমরা যদি এটা 100 দিয়ে ভাগ করি পার্সেন্ট ওঠানোর জন্য, তাহলে এটা আসবে 0.008৫। আচ্ছা, এইখানে একটা চক্রবৃদ্ধির কথা বলছে, মাসিক চক্রবৃদ্ধি। কি চক্রবৃদ্ধি? মাসিক চক্রবৃদ্ধি। চক্রবৃদ্ধি বলে কি? মাসে। এখন যদি আমাদের বলে মাসিক চক্রবৃদ্ধি মানে এক মাসে একবার দিবে, তাহলে 12 কত দ্বারা ভাগ করব? 1 দ্বারা। তাহলে এখানে 12 চলে আসলো। আবার চলে যাব আমরা এইখানে, যে যদি বলে ত্রৈমাসিক মানে 3 মাসে একবার দেয়, তখন আমরা এটা 3 দা ভাগ দিব, তাহলে কত হয়ে যাবে? 4। যদি বলে ষান্মাসিক মানে 6 মাসে একবার দেয়, তাহলে বছরে কয়বার দিবে? 2। তাহলে এই যে 2। আমাদের যদি আরো বলে যে দ্বিমাসিক, দ্বিমাসিক বললে আমরা এখানে কত দ্বারা ভাগ করব? 2 দ্বারা ভাগ করব, তাহলে আসবে কত? 6। তো এইগুলো মাথায় রাখতে হবে। কত? তাহলে এখানে কত হবে? 12। কেন? প্রতি মাসে বলছে, বা মাসিক চক্রবৃদ্ধি। মাসিক চক্রবৃদ্ধি এক মাসে কতবার দেয়? একবার। তাহলে 12/1 সমান কত আসলো? 12। তাহলে এখন আমরা জানি ওই আগের সূত্রটাই আমরা ব্যবহার করব। আমরা জানি যে পিভি সমান সমান এফভি ডিভাইডেড বাই 1 + I ডিভাইডেড বাই এম এন ইন্টু এম। কেন এন ইন্টু এম এইখানে হয়ে গেল? আমরা এম বলছিলাম যে এম চক্রবৃদ্ধি থাকলে কোথায় যায়? আই এর নিচে চলে যায় আর এন এর পাশে গুণ হয়ে যায়। চলো তাহলে এখন আমরা 10 লক্ষ টাকা এখানে দিই। 10 লক্ষ টাকা ডিভাইডেড বাই 1 যোগ 0.08, তারপরে এখানে কত? এম আছে কত আমাদের এখানে? 12, আর এন আছে 10 গুণ 12। এই পাশে করে দিচ্ছি। আমাদের এরপরে 10 লাখ দিয়ে দিলাম আমরা এখানে 10 লাখ। তারপরে আমরা কি করব? এই দুইটা ভাগ করব, এই দুইটা করব ভাগ। এখন এই দুইটা ভাগ করার পর, এই দুইটা ভাগ করার পর ক্যালকুলেটর কই? আচ্ছা যাই হোক, একবার আমি ক্যালকুলেশনটা দেখাই দিই। ক্যালকুলেটর এখানে নাই, তো একবার ক্যালকুলেশনটা দেখাই দিই। কিভাবে করবা সেটা বলে দিচ্ছি, দেখে নাও। তো এইখানে আমাদের এটা দ্বারা এটা ভাগ করব প্রথমে ক্যালকুলেটরের মধ্যে, তারপরে 1 যোগ দিব। যোগ দেওয়ার পর আমরা যত আসবে ওইটাকে কত দিয়ে পাওয়ার করব? এই দুইটা গুণ করলে কত আসে? 120। 120টা পাওয়ার করব, যা আসবে ওইটা দিয়ে এটার ভাগ করব। ভাগ করলে এখানে আসে হচ্ছে 4,28,001 টাকা। এখন এইখানে কথা হচ্ছে যে তুমি 10 লক্ষ টাকা পেতে চাও। এখন তোমাকে এক ব্যাংকে রাখতে হবে হচ্ছে 3,85,000 টাকা, আরেক ব্যাংকে রাখতে হবে 4,28,000 টাকা। যেটার মধ্যে টাকা কম টাকা রেখে বেশি টাকা পাবা সেটাই তো তোমার জন্য ভালো। তাহলে আমাদের অবশ্যই কোন ব্যাংকটা ভালো হবে? পলাশ ব্যাংক কি হবে? ভালো হবে। তবে এইভাবে লিখলে চলবে না, আমাদের লিখতে হবে যে পলাশ ব্যাংকে রাখতে হবে 3 লক্ষ এত টাকা, আর আমাদের বেলি ব্যাংকে রাখতে হবে 4 লক্ষ এত টাকা। তো সেই ক্ষেত্রে পলাশ ব্যাংকে কম টাকা রাখলে আমরা বেশি টাকা পাচ্ছি। এখানে পলাশ ব্যাংকে এই দুটা বিয়োগ করবা, এই দুটা বিয়োগ করার পর যে টাকাটা আসবে ওটা বলবা যে পলাশ ব্যাংকে যদি আমরা রাখি তাহলে এত টাকা কমে রাখলে আমরা কত টাকা পাবো? 10 লক্ষ টাকা পাবো। তাহলে কোন ব্যাংকটা উত্তম? এখানে পলাশ ব্যাংকটা কি হবে? আমাদের উত্তম হবে। চলো এরপরে আমরা আরো একটা অঙ্কটা ধরা যাক। 10 নম্বর অঙ্কটার মধ্যে কি বললো? জনাব জহির 6 বছর পর 2,50,750 টাকা পাওয়ার আশায় এককালীন কিছু টাকা ব্যাংকে জমা রাখতে চান। ক ব্যাংক তাকে 9% বার্ষিক সুদ এবং খ ব্যাংক তাকে 8.50 হারে ত্রৈমাসিক সুদ চক্রবৃদ্ধি প্রস্তাব দিয়েছে। এখন আমাদের এখানে করণীয় হচ্ছে গ নাম্বারে ক ব্যাংকে জনাব জহিরের বর্তমানে কত টাকা জমা রাখতে হবে তা নির্ণয় করো। আগের অঙ্কটার মতোই, যে কত টাকা জমা রাখতে হবে। জমা যদি রাখতে হয় তাহলে কি মূল্য নির্ণয় করতে হবে? আমাদের বর্তমান মূল্য নির্ণয় করতে হবে। চলো তাহলে আমরা এখানে 10 নাম্বার করি। 10 নাম্বারের গ আমাদের দেওয়া আছে, লিখে ফেলতে হবে। দেওয়া আছে কি দেওয়া আছে? আমাদের ভবিষ্যৎ মূল্য দেওয়া আছে 2,50,750। বুঝবো কিভাবে? ভবিষ্যৎ মূল্য দেওয়া আছে, পেতে চান, পাওয়ার আশায়, এগুলো বললেই বলতে হবে যে এগুলো কি? ভবিষ্যৎ মূল্য। কয় বছরের জন্য? 6 বছরের জন্য। প্রথম ব্যাংক তাকে ক ব্যাংক তাকে কত পার্সেন্ট হারে সুদ দিবে?
বলছে 9% হারে, বা আমরা লিখবো 0.09। ঠিক আছে, এখন আমরা এখানে সূত্র ফালাই দিব। আমরা জানি কি জানি, এখানে যেহেতু ভবিষ্যৎ মূল্য দেওয়া আছে, তাহলে আমাদের কোন মূল্যটা নির্ণয় করতে হবে? বর্তমান মূল্য। ভবিষ্যৎ মূল্য ডিভাইডেড বাই 1 প্লাস n। তো এখানে ভবিষ্যৎ মূল্য এত আছে আমাদের 750। আমরা সূত্রটা বসাই ফেলবো। সূত্রটা আমি একটা ক্যালকুলেশন করে দেখাই। এখানে দাও, ক্যালকুলেটর এখানেই থাকার কথা। আচ্ছা, তাহলে এখানে আমাদের হচ্ছে 1, আই হচ্ছে 0.09। আচ্ছা, আর এখানে পাওয়ার হচ্ছে আমাদের 6 বছর, যেহেতু 6। একটা ক্যালকুলেশন আমি করে দেখাই। এখানে এই আছে আমাদের ক্যালকুলেটর। এটা চলে, চলে। চলো, তাহলে এখন আমরা একটু ক্যালকুলেশন করি। তো ক্যালকুলেশন করার জন্য আমাদের একটু খেয়াল রাখতে হবে, ফোকাস কি এটার মধ্যে হচ্ছে? যাই হোক, হলে না হলে নাই। এই দুইটা প্রথমে যোগ দিব, 1.0। তো এই দুইটা যোগ দিলে আসলো আমাদের 1.09। পাওয়ার বাই কত? 6। এখন আমরা এই পাশে চলে যাব, 5075। এখন এটাকে পাওয়ার দিব, আমরা এটাকে পাওয়ার দিব কত দ্বারা পাওয়ার দিব? এখানে 6 দ্বারা পাওয়ার দিব। 6 দ্বারা পাওয়ার দিলে আমাদের অনেকগুলো সংখ্যা আসে। তো আমরা এখানে নিচে কয়েকটা সংখ্যা লিখব, 1.6777101। এখন স্যার আমি কি সবগুলো লিখবো? তুমি যদি পারো সবগুলো লিখে ফেলো, আর যদি না পারো তাহলে একটা সিস্টেম আছে। কি সিস্টেম আছে? এখানে এই যে এসি বাটনটা চাপ দিতে পারো। কোন বাটনটা? ধরো এখান থেকে তুমি এই কটা লিখছো, কত লিখছো? 1.67 লিখছো। এসি বাটনটা চাপ দাও, তারপরে এটা সুন্দর করে উঠাও, 25075 উঠাইছো, ভাগ। এখন এসি বাটনটা তুমি চাপ দিয়েছো, তার মানে তোমার ওইটা আগের অ্যান্সারটা এইখানে রয়ে গেছে। এখানে চাপ দাও, তারপরে দাও সমান, যা আসবে সেটাই তোমার অ্যান্সার। 1,49,514 টাকা রাখলেই কি, ব্যাংকে রাখলেই কি সে 2,50,750 টাকা পাবে। এইভাবে আমরা ক্যালকুলেশন করতে পারি। চলো আমরা ওইটার পরেরটাও দেখাবো ক্যালকুলেশন, আগেরটা তো দেখাইতে পারলাম না, দেখা যাক। চলো, এখন ঘ নাম্বারে বললো যে কোন ব্যাংকে টাকা রাখা কি হবে আমাদের জন্য উত্তম হবে। এখন দেখি আমরা কোন ব্যাংকে টাকা রাখা উত্তম হয়, আমরা সেটা একটু খেয়াল করে রাখি। তো এরপরে আমাদের ব্যাংকটা বলছে হচ্ছে খ ব্যাংক। খ ব্যাংকটা নিয়ে নিই আমরা। তার আগে লিখে নিতে হবে কি আমাদের গ হতে পাই ক ব্যাংকে রাখতে হবে। ক ব্যাংকে রাখতে হবে কত টাকা রাখতে হবে? 1,49,514 টাকা রাখতে হবে। আচ্ছা, তারপরে চলে যাব এখন আমরা ঘ নাম্বারটায়। কি বলে, খ ব্যাংকের ক্ষেত্রে এখানে এফ সমান তারা কত টাকা পাইতে চায়? 2,50,750। এখানে আই সমান বলছে, ওনারা বলছে হচ্ছে 8.50%, বা আমরা জানি যে কত দ্বারা ভাগ করব? 100 দ্বারা ভাগ করব, 0.085। আচ্ছা, তারপরে এখন আমরা পরের অংশটাই চলে যাব। এখানে এর পরের অংশে কি বললো তারা? যে ত্রৈমাসিক চক্রবৃদ্ধি। কয় মাসিক চক্রবৃদ্ধি? ত্রৈমাসিক চক্রবৃদ্ধি। এখন ত্রৈমাসিক চক্রবৃদ্ধিটা আমরা একটু বুঝে নিই। আমরা জানি যে 3 মাসে একবার দিবে ত্রৈমাসিক, মানে 12/3। তাহলে কত আসলো আমাদের? 4। তাহলে এখানে আমাদের এম কত হবে? 4 হবে। চলো এখন আমরা লিখে নিই। আমরা জানি সূত্রটা আরেক বসাই দিব। সূত্রটা কি? পিভি সমান এফ ভি ডিভাইডেড বাই 1 যোগ আই। এইবার এম আছে, তাই এম কোথায় যাবে? এটা নিচে, এন ইন্টু এম। তো এইখানে 2,5075 1 যোগ আই। এখন আই আছে কত? 0.085। আচ্ছা, তারপর এটারে ভাগ দিব কত দ্বারা? আমাদের ভাগ বলছে এম আছে কত আমাদের এখানে? এম আছে হচ্ছে 4, আর 6 গুণ 4,
যেখানে যেটা বসানোর কথা ছিল আমরা বসাই ফেললাম, এখন আমি ক্যালকুলেশন করে দেখাবো। আর ফোকাস হয় কিনা ক্যালকুলেটারে আল্লাহই জানে। আচ্ছা চলো, তাহলে এইখানে আমাদের প্রথম কাজটা হইল এই অংশ দুইটা করে ফেলা, এই অংশটা দুইটা করে ফেলা। প্রথমে এটা ভাগ করব আমরা 0.085, 0.085 ভাগ কত 4 দিলা, যা আসলো ওইটার সাথে যোগ কত দিবা তুমি 1 যোগ 1। এই যে যা আসলো আমরা এখানে বসাবো, পুরা জিনিসটাই আমরা এখানে বসানোর চেষ্টা করি, পুরো জিনিসটা বসাইলে অ্যাকুরেট মান আসে। এই যে এখন এই দুইটা কিনবো 4 6 24। এখন পরের অংশ চলে যাব, এখানে আমরা পরের অংশ এটা লিখি 2,750,000। এখন কি করব, এইটাকে কি আমরা কত দিয়ে পাওয়ার করব, 24 দ্বারা পাওয়ার করব। পাওয়ার হইলো আমাদের কত 24, এই যে আমরা দিলাম 24 আসছে, যা আসছে আমরা এখানে বসাই দিই 1.6564169691। তারপরে আমরা এটারে এসি চাপ দিব, এসি চাপ দিলাম, তারপরে এই টাকাটা উঠাই নিব 250,705 ভাগ এখানে এই এসির কোথায় আসছে অ্যান্সার আছে, তারপরে যা আসছে তাই। তাহলে এখন তো এখন আমাদের বললো যে কোন ব্যাংকে টাকা রাখা ভালো হবে। দেখি তো আমরা একটা ব্যাংকে যদি আমরা 1,49,000 টাকা রাখি তাহলে আমরা কত পাবো, এই টাকাটা পেয়ে যাব। কিন্তু আরেকটা ব্যাংকে আমাদের কত টাকা রাখতে হবে, এত কম টাকা রেখে যদি বেশি টাকা পাই সেটা হলো লাভ। তাহলে আমাদের কোনটা লাভ হবে, ক ব্যাংকে রাখা লাভজনক হবে। এই হইলো নিয়ম। এখন আমি তোমাদের বলবো যে এই দুইটা অঙ্ক করলেই তোমাদের কি হয়ে যাবে, এই বাকি অঙ্কগুলো হয়ে যাবে। বর্তমান মূল্যের যে অঙ্কগুলো আছে, যেমন এখান থেকে করে দিলাম 8 আর হলো 10, এরপরে যেগুলো আছে ওইগুলো দেখলেই বুঝতে পারবা যে একই ধরনের অঙ্ক একই রকম ভাবে ভিন্ন। খালি এখানে কয় কি আছে, এমের একটু পরিবর্তন হইতে পারে। ষান্মাসিক বললে এখানে আসবে হচ্ছে 2, আর যদি ত্রৈমাসিক বলে এখানে 4, যদি দ্বিমাসিক বললে এখানে 6, তাই তো। আর যদি মাসিক বলে এখানে কত 12। এতটুকুই খালি পার্থক্য, তাছাড়া পুরো অঙ্কটা একই, তুমি খালি ক্যালকুলেশনটা করবা। এরপরে চলে যাব হচ্ছে আমরা ভবিষ্যৎ মূল্য কিভাবে নির্ণয় করে সেটার জন্য। একই রকম ভাবে টপিক 2 দিয়ে আমরা অঙ্কগুলো দিব।